আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নেবেন। পরশুদিন যে তারেক রহমান যমুনায় গিয়েছিলেন সপরিবারে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, সেই মিটিং এর ব্যাপারে আমি গতকাল বলেছি। আরো দু একটা ইনফরমেশন বাকি ছিল, গতকাল এপিসোড বড় হয়ে যাবে বলে ভাবলাম যে আজকে যে এই একান্ত বৈঠকে যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন। তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান এগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম বাংলাদেশ থেকে, একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই। এবং এই বৈঠকেও ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেশার গুলো আমি দেখছি, আপনার উপরেও কিন্তু এই সেম প্রেশার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে, এই 6 জন আবার কারা, আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন, এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন। সো এই জায়গা থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো সেটা হলো যে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এইটা শুনি একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে, এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে। সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি।
যাই হোক, এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে। তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি। আমি নিজেও এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে। আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট, এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটে এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনিভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্য বিষয়গুলো আপনারা জানেনই। তারা নারীদের কিভাবে টার্গেট করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণ বিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন, ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে, যার যা লাগে, নির্বাচনী আচরণ বিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপিতে ক্ষমতায় আসতেছেই, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে $1 মিলিয়ন প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়। ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল।
তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের। দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশ্নের মূল রাখতে এমন আর কি করেছে সে হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8 জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকারের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A32 ও নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ার আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকেই আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান 1 সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়।
ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে, তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16 জানুয়ারি। তার আগে 15 জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন ক্লিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্র জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজ দাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াসদাইনকে পেটান বিএনপির প্রার্থীর সমর্থকেরা। এ সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াসদাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুগলকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে, সামনের 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো কোন দিকে ঝুঁকে তার উপর। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।